15 মিনিট পার হয়ে গেল, এখনো যদি এত কম আসে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা একটা কুইক রিভিউতে ছিলাম ওই সুপার অ্যান্টিজেন এবং তোমাদেরকে লাস্ট ক্লাসে পড়াছিলাম অ্যান্টিজেন প্রেজেন্টেশন, ঠিক আছে? সো অ্যান্টিজেন প্রেজেন্টেশনের পরে আমাদের একটা টপিক ছিল, সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ পোটেনশিয়াল। আচ্ছা, আমি ইয়াটা দিই, এই স্লাইডটুকু দেখা যাচ্ছে? স্লাইডটুকু দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে পড়ছিলাম যে অ্যান্টিজেন প্রেজেন্টেশন, ঠিক আছে? তো অ্যান্টিজেন প্রেজেন্টেশনে তোমরা জানলা এক্সোজেনাস পাথওয়ে এবং এন্ডোজেনাস পাথওয়ে। ওকে, তাহলে এন্ডোজেনাস পাথওয়ের মাধ্যমে কোনো অ্যাবনর্মাল প্রোটিন, যেটা একটা ক্যান্সারাস সেল অ্যাবনর্মাল প্রোটিন প্রেজেন্টেশন করতে পারে, অথবা একটা ভাইরাস ইনফেক্টেড সেল ভাইরাল প্রোটিনটাকে প্রেজেন্ট করতে পারে, তাহলে সেটাকে আমরা বলতেছি এন্ডোজেনাস অ্যান্টিজেন প্রেজেন্টেশন। আর একটা ব্যাকটেরিয়া একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলকে, একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল একটা ব্যাকটেরিয়াকে এনগালফ করলো, তারপরে ওই ব্যাকটেরিয়ার একটা ফ্র্যাগমেন্ট প্রেজেন্ট হলো, সেটাকে আমরা বলতেছি এক্সোজেনাস অ্যান্টিজেন প্রেজেন্টেশন। আর এই অ্যান্টিজেন প্রেজেন্টেশনের মূল দায়িত্ব নেয় মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স প্রোটিন, এমএসসি প্রোটিন, ঠিক আছে? এমএসসি ক্লাস 1 প্রোটিন, এমএসসি ক্লাস 2 প্রোটিন, এই তো পড়াছিলাম, তাই তো? তাহলে তোমরা জানো যে এমএসসি ক্লাস 1 প্রোটিন অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেলের কাছে, আর এমএসসি ক্লাস 2 প্রোটিন অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে CD4 পজিটিভ হেল্পার টি সেলের কাছে। ওকে, তারপরে একটা ইম্পর্টেন্ট টপিক ছিল যে অন দ্য বেসিস অফ পটেন্সি অ্যান্টিজেনকে দুই ভাগে ভাগ করা হয়, কনভেনশনাল অ্যান্টিজেন এবং সুপার অ্যান্টিজেন, ঠিক আছে? এখন তুমি কনভেনশনাল অ্যান্টিজেন কাকে বলবে, সুপার অ্যান্টিজেন কাকে বলবা? তো তুমি অ্যান্টিজেন প্রেজেন্টেশনের পাথ জানো, তাহলে যে এক্সোজেনাস এবং এন্ডোজেনাস পাথওয়ে যেটা ফলো করে, যে অ্যান্টিজেন এক্সোজেনাস এবং এন্ডোজেনাস পাথওয়ে ফলো করে, দ্যাট মিন্স তারা প্রসেসিং এর মাধ্যমে আসে, তাদেরকে বলা হয় কনভেনশনাল অ্যান্টিজেন। তোমরা এই ছবিটুকু খেয়াল করো, একটা ছবি দেখালাম যে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল প্রসেসিং এর পরে একটা অ্যান্টিজেনকে প্রেজেন্ট করলো হেল্পার টি সেলের কাছে, ঠিক আছে? তাহলে এই অ্যান্টিজেনটাকে বলবো কনভেনশনাল অ্যান্টিজেন। আর কোনো অ্যান্টিজেন যদি প্রসেসিং এর পরে প্রেজেন্টেশন না হয়, তার নাম হচ্ছে সুপার অ্যান্টিজেন। বেসিক পয়েন্ট কি, সুপার অ্যান্টিজেন প্রসেসিং এর মাধ্যমে প্রেজেন্টেশন হবে না, কনভেনশনাল অ্যান্টিজেন প্রসেসিং এর মাধ্যমে প্রেজেন্টেশন হবে। দ্যাট মিন্স তুমি যদি মিট মাংস খাও, তোমাকে অবশ্যই রান্না করে খেতে হবে, রান্না করা মাংস মানে প্রসেসিং করা। ওকে, এখন তুমি যদি কাঁচা মাংস খেয়ে ফেলো, কি হবে? প্রথমে দেখা যাবে নসিয়া, তারপর ভমিটিং, তারপর ডায়রিয়া। সুপার অ্যান্টিজেনও অনেকটা কাঁচা মাংসের মতো। সুপার অ্যান্টিজেন যদি কোনোভাবে অ্যাক্টিভ হয়, আলটিমেটলি দেখা যায় প্রথমে নসিয়া, ভমিটিং, ডায়রিয়া ইত্যাদি আরো অনেক সমস্যা দেখা যায়, ঠিক আছে? সো কনভেনশনাল অ্যান্টিজেন কি? একটা প্রসেসিং এবং প্রেজেন্টেশন। আর সুপার অ্যান্টিজেন কি? সুপার অ্যান্টিজেন আর unusual bacterial toxin not possessed by antigen presenting cell. সুপার অ্যান্টিজেন আসলে অনেকগুলো হতে পারে, আমি এখানে শুধু ব্যাকটেরিয়াল টক্সিন গুলো দেখালাম। সুপার অ্যান্টিজেন আর unusual bacterial toxin not possessed by antigen presenting cell bind directly to the outside of MSC2 molecule, activate large number of helper T cell and leads to release of large amount of cytokine. আমাদের সব সেলই সাইটোকাইন রিলিজ করে এবং সাইটোকাইনের কিছু ইফেক্ট থাকে। এখন সাইটোকাইন যদি অতিরিক্ত পরিমাণে রিলিজ হয়, তাহলে সে কিছু হার্মফুল ইফেক্ট করে, ঠিক আছে? সো এই হার্মফুল ইফেক্টের কারণে আমাদের বডিতে বিভিন্ন রকম ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হয়। কি কি বললাম? প্রথমে নসিয়া, ভমিটিং, ডায়রিয়া, এরপরে জয়েন্ট পেন, ফিভার, এছাড়া আরো অনেক কিছু হতে পারে, ঠিক আছে? এই যে ফুড পয়জনিং তোমরা তো সবাই শুনছো না? ফুড পয়জনিং টার্মটা শুনছো তোমরা? রেসপন্স করো। জি স্যার। দেখো না পেপারে পত্রিকায় বিয়ে বাড়ির খাবার খেয়ে শতাধিক অসুস্থ। হ্যাঁ, এটা কেন হয়? কারণ দেখা যাবে যে ওই খাবার কুকিং এর সময়
কোনোভাবে কন্টামিনেটেড হয়ে গেছে, কোনো ব্যাকটেরিয়া হয়তো ইন্ট্রোডিউস হয়েছে, ওই ব্যাকটেরিয়াটা টক্সিন রিলিজ করছে, ওই টক্সিনটা খাবারের সাথে মিশে গেছে। ওই খাবার যখন কেউ ইনজেস্ট করলো, দেখা গেল তাদের এই নশিয়া, ভমিটিং, ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেন, তারপরে ফিভার, এই টাইপের কন্ডিশন ক্রিয়েট হলো। অনেক সময় রোগী মারাও যায়। ঠিক আছে? সো এই যে ব্যাকটেরিয়াল টক্সিনটা, এটাই হচ্ছে গিয়ে সুপার অ্যান্টিজেন। তাহলে সুপার অ্যান্টিজেন কিভাবে কাজ করে? তারা ডাইরেক্টলি বাইন্ড টু, তারা কি করে, এমএসসি ক্লাস 2, বিশেষ করে ম্যাক্রোফেজের এমএসসি ক্লাস 2 অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের কাছে এমএসসি ক্লাস 2 প্রোটিন থাকে। এই এমএসসি ক্লাস 2 প্রোটিনের সাথে ডাইরেক্টলি বাইন্ড করে, কোনো রকম প্রেজেন্টেশন হয় না, ডাইরেক্টলি বাইন্ড করে। ডাইরেক্টলি বাইন্ড করার পরে তার নিয়ার বাই যদি হেল্পার টি সেল থাকে, তখন কি করে, হেল্পার টির সাথে সুপার অ্যান্টিজেনের একটা ইন্টারাকশন হয়। দ্যাট মিনস এমএসসি 2 এর সাথে বাইন্ড করলো, হেল্পার 2 এর সাথে একটা ইন্টারাকশন হলো সুপার অ্যান্টিজেনের। তখন কি হয়, হেল্পার টি সেল অতিরিক্ত পরিমাণে অ্যাক্টিভ হয়ে যায়। আর অতিরিক্ত পরিমাণে অ্যাক্টিভ হলে প্রচুর পরিমাণে সাইটোকাইন রিলিজ হয়। সাইটোকাইন রিলিজ হয়ে কি করে, এই যে বিভিন্ন রকম ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন তারা করে থাকে। তাহলে এগুলো কেন হচ্ছে? ডিউ টু নট প্রসেসিং। সুপার অ্যান্টিজেনটা কোনো প্রসেসিং এর মাধ্যমে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট হয় নাই। ঠিক আছে? আর এই প্রসেসিং এর মাধ্যমে প্রেজেন্টেশন না হওয়ার কারণেই এই সমস্যাগুলো সব দেখা যাচ্ছে। তাহলে পরীক্ষায় তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ডিফারেন্স বিটুইন কনভেনশনাল অ্যান্টিজেন এন্ড সুপার অ্যান্টিজেন, আনসার কি হবে? কনভেনশনাল অ্যান্টিজেন প্রসেসিং এর মাধ্যমে প্রেজেন্টেশন হয়, সুপার অ্যান্টিজেনটা প্রসেসিং এর মাধ্যমে প্রেজেন্টেশন হয় না। ঠিক আছে? বুঝতে পারছো? বুঝছো কিনা? এখানে কোনো কনফিউশন আছে? তাহলে এক্সাম্পল অফ সুপার অ্যান্টিজেন: টক্সিক শক সিন্ড্রোম টক্সিন 1, স্টেফাইলোকক্কাল এন্টেরোটক্সিন, স্ট্রেপ্টোকক্কাল পাইরোজেনিক এক্সোটক্সিন। এই তিনটা এক্সাম্পল মনে রাখবা। ঠিক আছে? এই তিনটা এক্সাম্পল খুবই ইম্পর্টেন্ট। টক্সিক শক সিন্ড্রোম টক্সিন 1, স্টেফাইলোকক্কাল এন্টেরোটক্সিন, আর স্ট্রেপ্টোকক্কাল পাইরোজেনিক এক্সোটক্সিন। ঠিক আছে? সুপার অ্যান্টিজেন কিন্তু পরীক্ষায় শর্ট নোট হিসেবে আসে। ওকে? তাহলে আমাদের অ্যান্টিজেন প্রেজেন্টেশন আর কনভেনশনাল এবং সুপার অ্যান্টিজেনের মধ্যে ডিফারেন্সটুকু তোমরা জানলা। ঠিক আছে? এখন আমরা পরবর্তী টপিকসে চলে যাব, সেটা হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এটা একটু টেকনিক্যাল, আজকে এটা আমি পুরোটা পড়াবো না, জাস্ট 30% 40% পড়াবো। তো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। স্লাইড শো দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে কি লেখা আছে, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। ঠিক আছে? তাহলে এই শব্দটুকু ইউজ করলে তোমার কাছে কোন আরেকটা শব্দ মাথায় চলে আসা উচিত, সেটার নাম কি বলতো? এমএইচসি। মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এই টার্মটুকু তোমাদের জন্য নতুন, হ্যাঁ, কিন্তু এই টার্মটা উচ্চারণ করা মাত্র আরেকটা শব্দ তোমাদের মাথায় স্ট্রাইক করা উচিত। সেটা কি বলতো? এমএইচসি প্রোটিনগুলো। হেল্পার টি সেল। এমএসসি প্রোটিন। ভেরি গুড, এমএসসি প্রোটিন। ওকে, আচ্ছা। আচ্ছা বলতো, এই আইটেমটার নাম কি? এটা তোমাকে একটা ফুড মেনু দেখালাম, এই আইটেমটার নাম কি বলতো? শাসলিক স্যার। শাসলিক হতে পারে, কিন্তু শাসলিক তো আসলে এত বড় হয় না, এটা ছোট পরিমাণে হয়। এখানে দেখো, এখানে একটা কি লোহার শিক, তার মধ্যে বেশ কিছু মিট, শিক কাবাব। শিক কাবাব বা বারবিকিউ। ওকে, তাহলে এই যে একটা বারবিকিউ ছবি দেখতেছো,
এই বারবিকিউ তৈরির জন্য একটা রেসিপি লাগবে না? গরু মাংস দিয়ে তুমি অনেক আইটেম করতে পারো, তার একটা হচ্ছে বারবিকিউ। এই বারবিকিউর জন্য একটা রেসিপি লাগবে না? লাগে তো, তাই না? তোমরা তো অনেক সময় বাসায়ও বানাও, তো নিশ্চয়ই একটা রেসিপি ফলো করো কিসের পরে কি দেবা বা কি দিয়ে তুমি মাংসগুলোকে, থাকে না একটা রেসিপি নাকি? চুপ কেন? আচ্ছা ঠিক আছে, এই আইটেমটার নাম কি বলো তো? স্যার বিফ চিলি। বিফ চিলি বা বিফ সিসলিং, হ্যাঁ, অথবা বিফ চিলি সিসলিং, যাই হোক। তাহলে এই যে এটাও একটা গরু মাংস আইটেম যেখানে কিনা একটা রেসিপি ফলো করা হয়। তাহলে তুমি একটা রেসিপি দিয়ে কি করলা? বারবিকিউ তৈরি করলা, আরেকটা রেসিপি দিয়ে তুমি বিফ সিসলিং তৈরি করলা। ওকে, এরপরে আসো, এটা কি বলতো? গরু গোস্ত। শুধু গরু গোস্ত বললেও হবে না, এটা হাড়ির ভিতরে আছে এবং চট্টগ্রামে খুব বিখ্যাত। মেজবানি মেজবানি মাংস। মেজবানির মাংস, তাই না? একটা হাড়ির মধ্যে যখন থাকবে তখন এটা অবশ্যই মেজবানির মাংস হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মেজবানির মাংসেরও কিন্তু দেখো একটা রেসিপি আছে। ওকে, যে মেজবানির মাংসটা আমি কিভাবে তৈরি করব, কতটুকু জিরা বাটা দেব, কতটুকু আদা দেব, তাই না? একটা রেসিপি থাকে। তাহলে দেখো এই যে গরু মাংস, এই গরু মাংস দিয়ে আমি 3টা আইটেম তৈরি করলাম, এরকম 1000 আইটেম তৈরি করা যায়, কিন্তু প্রত্যেকটা আইটেমেরই ইন্ডিভিজুয়াল রেসিপি লাগে। ওকে, কারণ তুমি মেজবানি মাংসের রেসিপি দিয়ে তো তুমি বিফ সিসলিং বা বারবিকিউ বানাতে পারবে না। মেজবানির মাংসের রেসিপি দিয়ে শুধুমাত্র মেজবানির মাংসটাই হবে। ওকে, তাহলে এখন দেখো একটা ছবি তোমাদেরকে দেখালাম, এই ছবিটা তোমরা সবাই চিনো, ল্যান্স রিভিউর খুব বিখ্যাত ছবি। এই যে যেখানে আমি অ্যারো মার্ক করলাম সেই স্ট্রাকচারগুলো কি বলতো? এমএসসি প্রোটিন স্যার। রাইট, ক্লাস 1 এমএসসি প্রোটিন এবং সরি, এটা হচ্ছে ক্লাস 1 এমএসসি প্রোটিন আর এটা হচ্ছে ক্লাস 2 এমএসসি প্রোটিন, ঠিক আছে? তাহলে এটা এমএসসি প্রোটিন। ওকে, তাহলে এই যে এমএসসি প্রোটিন ক্লাস 1 এবং ক্লাস 2 এমএসসি প্রোটিন, তারও কিন্তু রেসিপি লাগে। খুব ভালো করে খেয়াল করো, এই যে আমি এতগুলো ফুড আইটেম বানালাম প্রোটিন মানে গরুর মাংস দিয়ে, ঠিক আছে? তাহলে এগুলোর জন্য একটা রেসিপি লাগতেছে। একইভাবে এমএসসি ক্লাস 1 এবং ক্লাস 2 প্রোটিন এটা তৈরি হওয়ার জন্য একটা রেসিপি লাগে। ওই রেসিপির নাম হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স বা এমএসসি, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স বা এমএসসি। ওকে, তাহলে এমএসসি প্রোটিনের রেসিপি কি বলো, এক কথা আনসার দাও। এমএসসি প্রোটিনের রেসিপি কে? এমএইচসি। ভেরি গুড, এমএসসি, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। ওকে, আর এইসব টার্ম, এমএসসি টার্মটা সবসময় মানে ফুল ফর্মে উচ্চারণ করবা, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। ওকে, পরীক্ষাটা ফুল মিনিং জিজ্ঞেস করে। আচ্ছা, তাহলে আমি এমএসসি প্রোটিনের রেসিপি হিসাবে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স শব্দটুকু কেন বললাম সেটা এখন দেখো, এবং সেটা বোঝার জন্য তোমাদেরকে একটু বেসিকে যেতে হবে। এই বেসিকটা কিন্তু তোমাদের ফিজিওলজির নলেজ, কয়েকদিন বাদে তো তোমরা প্রফ দেবা। ওকে, তাহলে ফিজিওলজি নলেজ আমাদেরকে কি বলে দেখো, যে একটা হিউম্যান তৈরি হয় অনেকগুলো সেল দিয়ে। সেলের ভিতরে কি থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? ক্রোমোজোম থাকে, তাই তো? তাহলে আমাদের শরীরের মধ্যে ক্রোমোজোম কতটুকু আছে? একটা সেলের মধ্যে কয়টা ক্রোমোজোম থাকে বলো তো? ফিজিওলজি এগুলো তো পড়তে হবে। 23 জোড়া ক্রোমোজোম থাকে, তাদের মধ্যে 23 নম্বর জোড়াটাকে আমরা বলি সেক্স ক্রোমোজোম, আর বাকিগুলোকে বলি অটোজোম। অ্যাকচুয়ালি সবগুলো হচ্ছে গিয়ে ক্রোমোজোম, কিন্তু 23 নম্বর জোড়াটা কি করে? আমাদের জেন্ডারটুকু নির্ধারণ করে দেয়, ওই জন্য ওদেরকে আমরা বলি সেক্স ক্রোমোজোম, আর বাকিগুলোকে বলা হয় অটোজোম। এই তো,
তাহলে আমরা কি পাইলাম? সেলের মধ্যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম। ওকে, আচ্ছা এখন দেখো এই ক্রোমোজোমটা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করি। অ্যাকচুয়ালি এই যে ক্রোমোজোমটাকে আসলে সুতার কুণ্ডলীর মতো, মানে একটা সাইনোনিম দেওয়া যায়, অনেকটা সুতার কুণ্ডলীর মতো। ক্রোমোজোমকে তুমি যখন এক্সপান্ড করবা তখন যে জিনিসটা বেরোবে তার নাম হচ্ছে ডিএনএ। ঠিক আছে, এই যে একটা সুতার কুণ্ডলী, আমি সুতা খোলা শুরু করলাম, ঠিক আছে, তাহলে ক্রোমোজোমে কি হলো? ক্রোমোজোমটাকে আমি যখন এক্সপান্ড করা শুরু করলাম, মানে কুণ্ডলী থেকে কুণ্ডলীটা খোলা শুরু করলাম, তখন যে জিনিসটা দেখা যাবে সেটাকে বলা হয় ডিএনএ। এখানে কারো কোনো কনফিউশন আছে যে ক্রোমোজোম খুললে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ডিএনএ? কোনো কনফিউশন আছে? এই চুপ কেন? করবে তো এগুলা। তাই কারো কোনো কনফিউশন আছে কিনা? না স্যার নাকি প্রথম শুনলে? প্রথমবার তো এগুলো শুনো নাই? শুনছি স্যার। আমার মুখ থেকে কি প্রথমে শুনতেছো এগুলো নাকি আগে শুনছো? স্যার আগে আচ্ছা, শুনছি। শুনলে ভালো। বায়োকেমিস্ট্রি আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি কি বললাম যে ক্রোমোজোমটাকে তুমি যখন খোলা এক্সপান্ড করা শুরু করবা, তাহলে তুমি যে স্ট্রাকচারটা পাবা তার নাম হচ্ছে জিন, সরি ডিএনএ। ঠিক আছে, এখন দেখো এই ডিএনএ গুলোকে বিজ্ঞানীরা যখন অ্যানালাইসিস করা শুরু করলো, তারা বিভিন্ন জেনোম বা জিনে ভাগ করে দিয়েছেন। তাহলে ডিএনএর এক একটা অংশ এক একটা জিন হিসাবে ভাগ করা হয়েছে। ওকে, এবং দেখা গেছে এক একটা জিন এক একটা প্রোটিন তৈরির জন্য দায়ী। এই শব্দটা ভালো করে খেয়াল করো। ডিএনএ কে বিভিন্ন জিনে ভাগ করা হয়েছে। ওকে, এবং বিভিন্ন জিনে ভাগ করার পরে ওই জিনগুলোর নামকরণ করা হয়েছে, এবং দেখা গেছে ওই জিনগুলো বিভিন্ন রকম প্রোটিন তৈরির জন্য দায়ী। আমরা সবাই জানি ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। ডিএনএ থেকে আরএনএ হবে, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন, এবং আরএনএ থেকে প্রোটিন হবে, সেটাকে বলা হয় ট্রান্সলেশন। ঠিক আছে, তাহলে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। আর ডিএনএ কে আমরা কি করলাম? বিভিন্ন রকম জিনে ভাগ করছি, বিভিন্ন জিনে ভাগ করা হয়েছে। তাহলে এই কথা তুমি অবশ্যই বলতে পারো যে প্রত্যেকটা প্রোটিন তৈরির পিছনে এক একটা জিন দায়ী। এই যে এখানে ছবিতে দেখো, এটা একটা ডিএনএ স্ট্রাকচার। ডিএনএ তৈরি হয় অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন। এই তো, এটাই তো তাদের বন্ডিং, তাই না? তাহলে দেখো অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিনের যে সিকোয়েন্স আছে সেটাকে এক একটা জিনে ভাগ করা হয়েছে। এবং দেখো এক একটা জিন এক একটা প্রোটিন তৈরির পিছনে দায়ী। এই ছবি দেখলে তোমরা বুঝতে পারবা এক একটা জিন এক একটা প্রোটিন তৈরির পিছনে দায়ী। তাহলে ডিএনএ থেকে আরএনএ হয়, আরএনএ থেকে প্রোটিন হয়। তাহলে প্রোটিন তৈরির পিছনে দায়ী কে বলতো? প্রোটিন তৈরির পিছনে আসলে দায়ী কে? স্যার অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড, বা আমরা এটাকে আমরা বলছি জিন। এক একটা জিন এক একটা প্রোটিন তৈরির পিছনে দায়ী। ওকে, তাহলে এই যে প্রোটিনগুলো তৈরি হচ্ছে তার রেসিপি হচ্ছে গিয়ে জিন। জিনই ঠিক করে দিচ্ছে যে প্রোটিনটুকু কিরকম হবে। ঠিক আছে, আমাদের হিউম্যান মাসল এটা এক ধরনের প্রোটিন। আবার কিছু হরমোন আছে না প্রোটিনের নেচার, আছে না? তাহলে এই যে জিনিসগুলা, এই যে কোন প্রোটিনটা কিরকম হবে সেটা কিন্তু আমাদের জিন ঠিক করে দেয়। ওকে, তাহলে এখন আসো, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স কি জিনিস? Major histocompatibility complex is a complex of genes that encode the production of major histocompatibility antigen ব্র্যাকেটে দিলাম প্রোটিন মলিকিউল অন সেল সারফেস। তাহলে বাংলা কথা দাঁড়ায় কি? মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স হচ্ছে এক গুচ্ছ জিন যারা কিনা এমএসসি প্রোটিন তৈরির পিছনে দায়ী। আমি তোমাদেরকে আগেই বললাম ডিএনএ থেকে আরএনএ হয়, আরএনএ থেকে প্রোটিন হয়, আর ডিএনএ কে আমরা বিভিন্ন জিনে ভাগ করছি, আর এই জিনগুলাই বেসিক্যালি ওই প্রোটিন তৈরির পিছনে দায়ী। তাহলে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স কি? এক গুচ্ছ জিন যারা কিনা এমএসসি প্রোটিন তৈরি করে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এমএসসি প্রোটিন তৈরির রেসিপি কে?
রেসিপি হচ্ছে গিয়ে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা? সবাই চুপ কেন? নাই স্যার। তাহলে এমএসসি প্রোটিন তৈরির পিছনে দায়ী হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স কি? তারা হচ্ছে একগুচ্ছ জিন। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো, দিস প্রোটিন আর অ্যালো অ্যান্টিজেন, দ্যাট মিনস দে ডিফার অ্যামং মেম্বার অফ দ্য সেম স্পিসিস। এখন আমি এই এমএসসি প্রোটিনটা নিয়ে কথা বলতেছি। আমার এমএসসি প্রোটিন আর তোমার এমএসসি প্রোটিন কিন্তু সেম না। ঠিক আছে, আমি একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি। ওকে, আমার এমএসসি প্রোটিন এবং তোমার এমএসসি প্রোটিন সেম না। রোল নম্বর 1 এর সাথে রোল নম্বর 2 এর এমএসসি প্রোটিন ধরো 80% মিল আছে আর 20% অমিল আছে। আবার রোল নম্বর 1 এর সাথে রোল নম্বর 3 এর এমএসসি প্রোটিন 50% মিল আছে, দ্যাট মিনস 50% অমিল আছে। কারো এমএসসি প্রোটিন কিন্তু সেম এক্সাক্ট হবে না। ওকে, এই কথাটুকুই বলা হচ্ছে। তাহলে MSC protein, these are present in almost all the human cell. তোমাদেরকে আমি আগে বলছি MSC ক্লাস 1 প্রোটিন আরবিসি এবং স্পার্ম ছাড়া সব হিউম্যান সেলে থাকে। আরবিসি এবং স্পার্ম ছাড়া সব হিউম্যান সেলে থাকে। আর MSC ক্লাস 2 প্রোটিন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের কাছে থাকে, দ্যাট মিন্স ম্যাক্রোফেজ, বি সেল, ডেনড্রাইটিক সেল। এখন দেখো MSC প্রোটিনটুকু প্রথমবার আইডেন্টিফাই করা হয়েছিল লিউকোসাইটের কাছে, লিউকোসাইটের সারফেসে, দ্যাট মিনস ডাব্লিউবিসি সারফেসে। ওই জন্য তাদের নাম রাখা হয়েছিল হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। তাহলে এমএসসি প্রোটিনের আরেকটা নাম হচ্ছে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, and they serve as unique identification number in every individual. ঠিক আছে, দ্যাট মিনস এই কথাটা বলা হচ্ছে যে আমার এমএসসি প্রোটিন এবং তোমার এমএসসি প্রোটিনের মধ্যে মিল নাই, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, তাহলে আমি এখন কি বললাম, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স হচ্ছে একগুচ্ছ জিন যারা এমএসসি প্রোটিন তৈরি করে। আমার এমএসসি প্রোটিন এবং তোমার এমএসসি প্রোটিনের মধ্যে ভিন্নতা আছে, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি, এমএসসি প্রোটিনের আরেকটা নাম হচ্ছে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, কারণ এমএসসি প্রোটিন প্রথমবার আইডেন্টিফাই করা হয়েছিল লিউকোসাইটের সারফেসে। ঠিক আছে, এই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে এমএসসি প্রোটিন, এটা দুটো ফান্ডামেন্টাল ইম্পর্টেন্স আছে। একটা হচ্ছে বেসিস অফ সেলফ অবলিক নন সেলফ ডিস্টিংশন। ওই যে বললাম আমার এমএসসি প্রোটিন এবং তোমার এমএসসি প্রোটিন সেম না, তাহলে সেলফ নন সেলফ ডিস্টিংশনের ব্যাপারটুকু চলে আসে। 2 নম্বর হচ্ছে প্রেজেন্টেশন অফ প্রসেস অ্যান্টিজেন। তোমরা জানো ক্লাস 1 এমএসসির মাধ্যমে অ্যান্টিজেন প্রেজেন্টেশন হচ্ছে CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেলের কাছে, আর ক্লাস 2 এমএসসি প্রোটিনের মাধ্যমে অ্যান্টিজেন প্রেজেন্টেশন হচ্ছে CD4 পজিটিভ হেল্পার টি সেলের কাছে। ওকে, তাহলে এই দুটাই হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল ইম্পর্টেন্স অফ মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স প্রোটিন, এমএসসি প্রোটিনের। ওকে, এখন দেখো একটা পা দেখা যাচ্ছে, পায়ের চামড়া পুরা ইনজুরির কারণে ডিসরাপ্টেড হয়ে গেছে। ওকে, তাকে একটা নতুন চামড়া দিলাম, আরেকজনের মানুষের থেকে এনে নতুন চামড়া দেওয়া হলো। এখন এই চামড়াটুকু অ্যাকসেপ্ট হবে নাকি রিজেক্ট হবে সেটা নির্ভর করতেছে এমএসসি প্রোটিনের উপর। আমরা বলি যে গ্রাফটিং, গ্রাফটিং এটা আলাদা একটা চ্যাপ্টার আছে, ট্রান্সপ্লান্টেশন আলাদা চ্যাপ্টার আছে, ওখানে আমরা বিশদভাবে পড়াবো। তাহলে এই যে একটা দেখলা একজন মানুষের দেখে একজন মানুষ আরেকজন মানুষকে কিডনি দান করলো, লিভার দান করলো, ঠিক আছে, তাহলে কিডনি লিভার দান করার পরে, কিডনি এবং লিভার দান করার পরে রেসিপিয়েন্ট যে তার শরীরে ওই কিডনি বা লিভারটুকু কাজ করবে কিনা সেটা নির্ভর করে এমএসসি প্রোটিনের উপর। ঠিক আছে, এমএসসি প্রোটিনের উপরে নির্ভর করবে যে আমি যে কিডনি বা লিভারটুকু দান করলাম সেটা গ্রহীতার শরীরে কাজ করবে কি করবে না। কারণ গ্রহীতার শরীরের সাথে যদি এমএসসি প্রোটিনের বেশি পরিমাণ ভিন্নতা থাকে তখন রেসিপিয়েন্টের বডি কি করবে, ওই অর্গানগুলোকে রিজেক্ট করে দেবে।
ঠিক আছে? ওই জন্য কাউকে যদি অর্গান দান করতে হয় তাহলে প্রথমে ব্লাড গ্রুপিং করে, তারপরে ক্রস ম্যাচিং, এর পাশাপাশি টিস্যু টাইপিং করতে হয়। টিস্যু টাইপিং যদি না মিলে তাহলে কিন্তু রেসিপিয়েন্টের শরীরে ওই ডোনেটেড অর্গানগুলো কাজ করবে না, ডিস্ট্রয় হয়ে যাবে। রেসিপিয়েন্টের শরীরে যে সাইটোটক্সিক টি সেল আছে, ম্যাক্রোফেজ আছে, তারা কি করবে, ওই অর্গানগুলোকে ডিস্ট্রয় করে দেবে। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমএসসি প্রোটিনটা ফর ট্রান্সপ্লান্টেশন। আচ্ছা, আমি তোমাদেরকে কি বললাম, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স একগুচ্ছ জিন। এই একগুচ্ছ জিনের লোকেশনটা কোথায়, এটা পরীক্ষা জিজ্ঞেস করে, এই একগুচ্ছ জিনের লোকেশনটা কোথায়। তাহলে আমরা জানি ক্রোমোজোমকে এক্সপান্ড করলে ডিএনএ, আর ডিএনএ কে আমরা বিভিন্ন জিনে ভাগ করছি। ওকে, তাহলে এই মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স বা একগুচ্ছ জিন, তার লোকেশন কোথায়? তার লোকেশন হচ্ছে 6 নম্বর জোড়ার ক্রোমোজোমের শর্ট আর্মে। 23 জোড়া ক্রোমোজোম তো, 1 2 3 4 5 6, এই ছবিতে দেখতেছো 6 নম্বর জোড়া ক্রোমোজোমকে আমরা লং আর্ম এবং শর্ট আর্মে ভাগ করি। এই শর্ট আর্মের একটা ক্ষুদ্র জায়গায় মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্সগুলো থাকে। মানে এই একগুচ্ছ জিন শর্ট আর্মের একটা জায়গার মধ্যে অবস্থান করে, ঠিক আছে? আর শর্ট আর্মের যে জায়গার মধ্যে তারা অবস্থান করে এই একগুচ্ছ জিন, সেই জায়গাটাকে বলা হয় HLA রিজিয়ন। HLA রিজিয়ন, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, একজন বলো তো, রোল নম্বর 17, তুমি বলো তো, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স হচ্ছে একগুচ্ছ জিন, তাদের লোকেশন কোথায়? রোল 17 বলো। সতেরো কি আদৌ আছে? শুধু স্টিল ফটোগ্রাফ দিয়ে রাখছে। মাসে পারবা? মাসে ইবনাথ বলো তো কি বললাম আমি? চুপ করে আছো কেন? মির্জা তাহমিনা আছো? রোল 31 জি স্যার। বলো তো হ্যালো। মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি। হ্যাঁ মির্জা তাহমিনা, হ্যাঁ শোনো, আমি কি কোশ্চেনটা করলাম জি স্যার। যে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স হচ্ছে একগুচ্ছ জিন, তাদের লোকেশনটা কোথায়? জি স্যার। বলো, আনসার স্যার করো। শর্ট ছবি তো আর্ম দিয়ে রাখো। অফ 6। স্যার শর্ট আর্ম অফ ক্রোমোজোম 6। শর্ট আর্ম অফ ক্রোমোজোম 6, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটা এমসিকিউ তে আসে, ভাইবা তো জিজ্ঞেস করে অনেক সময়। ওকে, তাহলে আমি দেখালাম জি স্যার। যে একটা ক্রোমোজোম, তার লং আর্ম থাকে, শর্ট আর্ম থাকে। শর্ট আর্মের একটা জায়গায় তারা অবস্থান করে, আর এই জায়গাটার নাম কি বলছি, যে জায়গার মধ্যে শর্ট আর্মের যে জায়গার মধ্যে তারা অবস্থান করে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, সেই জায়গাটার নাম কি? HLA রিজিয়ন। ভেরি গুড, HLA রিজিয়ন। ওকে, আচ্ছা, এর তো তোমরা সবাই বুঝছো আশা করতেছি। এখন দেখো পরবর্তী যে ছবিটুকু তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে HLA রিজিয়নকে আমরা আবার 3 ভাগে ভাগ করছি, ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3। দেখো ছবিতে, ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3। তাহলে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স একগুচ্ছ জিন, তাদের অবস্থান হচ্ছে শর্ট আর্ম অফ ক্রোমোজোম 6 এ। শর্ট আর্ম অফ ক্রোমোজোম 6 এর যে জায়গায় তারা অবস্থান করে সেই জায়গাটার নাম হচ্ছে HLA রিজিয়ন। এখন HLA রিজিয়নকে 3 ভাগে ভাগ করা হয়েছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। ওকে, রোল নম্বর 13 বলো তো আমি কি বললাম এখন? এই রোল নম্বর 13 সাবিনা বিনতে হাশেম, বলো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি এখন কি বললাম বলো তো?
দেখো এমএসসিটা কিন্তু বুঝে বুঝে, এটা অঙ্কের মতো, এটা বুঝে বুঝে এগাতে হবে। কোনো জায়গায় স্টেপ যদি মিস করো বুঝবে না কিছু। আমি কি বললাম বলো এখন? এইচএলএ রিজিয়নকে 3টা ভাগে ভাগ করছি। ক্লাস, বলো ক্লাস। তুমি আমার ছবিটুকু দেখতেছো না? ছবি দেখলে বর্ণনা করো। 3 ভাগে ভাগ করলাম। ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3 রিজিয়ন। ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3 রিজিয়ন। ওকে, এখন দেখো আমাদের পরীক্ষার জন্য ক্লাস 1 রিজিয়ন এবং ক্লাস 2 রিজিয়নটা ইম্পর্টেন্ট। ক্লাস 3 রিজিয়ন নিয়ে আমরা মাথা ঘামাবো না। ক্লাস 1 এবং ক্লাস 2 রিজিয়নটুকু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমি যেটা বললাম মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি হচ্ছে কমপ্লেক্স হচ্ছে একগুচ্ছ জিন। তাহলে দেখো ক্লাস 1 রিজিয়নে 3টা জিন দেখা যাচ্ছে, এ, বি এবং সি। ক্লাস 2 রিজিয়নে 3টা জিন দেখা যাচ্ছে, ডিপি, ডিকিউ এবং ডিআর। ডিপি, ডিকিউ এবং ডিআর। দেখতেছো ছবির মধ্যে, দেখতেছো তোমরা? এটা হচ্ছে কি একটা এইচএলএ রিজিয়ন, যে এইচএলএ রিজিয়নকে আমরা 3 ভাগে ভাগ করলাম, ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3। ক্লাস 3টা মাথা থেকে বের করে দাও। আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাস 1 রিজিয়ন এবং ক্লাস 2 রিজিয়ন। ক্লাস 1 রিজিয়নের মধ্যে 3টা জিন দেখা যাচ্ছে, এ জিন, বি জিন এবং সি জিন। ক্লাস 2 রিজিয়নে 3টা জিন দেখা যাচ্ছে, ডিপি, ডিকিউ এবং ডিআর জিন। ওকে, তাহলে রোল নাম্বার 2 রোপনা। রোপনা আছে? রোপনা জি ও স্যার। আছে নাকি? জি স্যার। বলো তো আমি এখন কি বললাম? আমি কিন্তু খুব আস্তে আস্তে পড়াচ্ছি। কি বললাম বলো? মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স হচ্ছে একগুচ্ছ জিন, তাদের লোকেশন হচ্ছে শর্ট আর্ম অফ ক্রোমোজোম 6 এ। শর্ট আর্ম অফ ক্রোমোজোম 6 এর একটা জায়গায় তারা অবস্থান করে, সেই জায়গাটার নাম হচ্ছে এইচএলএ রিজিয়ন। জি স্যার। এইচএলএ রিজিয়নকে আমরা 3 ভাগে ভাগ করছি, ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3 রিজিয়ন। ওকে, ক্লাস 1 রিজিয়নে যে জিনগুলো অবস্থান করে তাদের নাম কি? ছবির দিকে তাকাও না, স্যার দেখে দেখে HLA B HLA C HLA A। তাহলে এ জিন, বি জিন এবং সি জিন। ক্লাস 2 রিজিয়নে কয়টা জিন আছে? স্যার 3টা। কি কি নাম বলো? স্যার DP DQ and DR। তাহলে ডিপি, ডিকিউ এবং ডিআর। তাহলে তোমাদেরকে আমি শুরুতেই বলছি যে আমাদের শরীরে যে প্রোটিনগুলো তৈরি হয়, এই প্রোটিনগুলো তৈরির পিছনে বিভিন্ন রকম জিন দায়ী। তাহলে এমএসসি প্রোটিন তৈরির পিছনে দায়ী হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, যারা কিনা একগুচ্ছ জিন। ওকে, তাহলে একগুচ্ছ জিনকে আমরা 3টা রিজিয়নে ভাগ করছি এবং ওখানে বেশ কিছু জিন দেখা যাচ্ছে। ক্লাস 1 রিজিয়নে এ, বি, সি জিন, ক্লাস 2 রিজিয়নে ডিপি, ডিকিউ, ডিআর জিন। তাহলে এখন দেখা যায় ক্লাস 1 রিজিয়নে যে এ, বি, সি জিন আছে, তারা তৈরি করে এমএসসি ক্লাস 1 মলিকিউল। আমার যে এ, বি এবং সি জিনগুলো আছে, তারা তিনটা মিলে যে প্রোটিন তৈরি করে, সে প্রোটিনের নাম হচ্ছে এমএসসি 1 প্রোটিন। ওকে, একইভাবে ডিপি, ডিকিউ, ডিআর জিন যারা কিনা ক্লাস 2 রিজিয়নে অবস্থান করে, তারা এমএসসি ক্লাস 2 প্রোটিন তৈরির পিছনে দায়ী। এটা বুঝছো কিনা? এই যে তোমাদেরকে এতগুলো গরু মাংস ছবি দেখালাম, সবকিছু দেখালাম, এগুলো কিন্তু এই শব্দটুকু বোঝানোর জন্য যে এ, বি এবং সি জিন মিলে যে প্রোটিনটুকু তৈরি করে, সে প্রোটিনের নাম হচ্ছে এমএসসি 1 প্রোটিন।
আর ডিপি ডিকিউ ডিআর জিন মিলে যে প্রোটিনটুকু তৈরি করে সেই প্রোটিনের নাম হচ্ছে এমএসসি ক্লাস 2 প্রোটিন। ওকে, এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? না স্যার। পয়েন্টগুলো ক্যাচ করতে পারছো? তাহলে আমি এখানে কিন্তু স্টপ করব, আর বেশি পড়াবো না। তাহলে আমি কি বললাম, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স হচ্ছে একগুচ্ছ জিন যারা এমএসসি প্রোটিন তৈরি করে। এমএসসি প্রোটিনের আরেকটা নাম হচ্ছে এমএসসি প্রোটিনের আরেকটা নাম কি? HLA। হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। ঠিক আছে, আচ্ছা। তারপরে কি বললাম, এমএসসি প্রোটিন বা হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন তোমার এবং আমার মধ্যে ভিন্নতা আছে। আমার এমএসসি প্রোটিন এবং তোমার এমএসসি প্রোটিন কিন্তু সেম না। আর এই সেম না হওয়ার কারণে আমি যদি আমার কিডনি তোমাকে দান করি, সেটা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, আচ্ছা। তারপরে কি বললাম, এমএসসি প্রোটিন তৈরির পিছনে দায়ী হচ্ছে একগুচ্ছ জিন যাদেরকে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স বলতেছে। তাদের অবস্থান কোথায়? তাদের অবস্থান কোথায়? আনসার করো। শর্ট আর্ম অফ 6 ক্রোমোজোম। শর্ট আর্ম অফ 6 ক্রোমোজোম। শর্ট আর্ম অফ ক্রোমোজোম 6। ঠিক আছে, শর্ট আর্ম অফ ক্রোমোজোম 6 এর মধ্যে একটা জায়গার মধ্যে তারা অবস্থান করে। ওই জায়গাটার নাম কি? HLA region. HLA রিজিয়ন। ওকে, HLA রিজিয়নকে আমরা কয় ভাগে ভাগ করছি? 3 তিন ভাগে। 3 ভাগে। ওকে, ক্লাস 1 রিজিয়ন, ক্লাস 2 রিজিয়ন এবং ক্লাস 3 রিজিয়ন। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাস 1 রিজিয়ন এবং ক্লাস 2 রিজিয়ন। ঠিক আছে, ক্লাস 1 রিজিয়নে কি কি জিন থাকে? জিনগুলোর নাম বলো তো। A, B, C. এ, বি এবং সি, এই 3টা জিন থাকে। আর এই 3টা জিন মিলে কি প্রোটিন তৈরি করে? MHC1. এমএসসি 1 প্রোটিন। আর ক্লাস 2 রিজিয়নে কি কি জিন থাকে? DP, DQ, DR. হ্যাঁ, এবং তারা এই 3টা জিন মিলে কোন ধরনের প্রোটিন তৈরি করে? কি প্রোটিন তৈরি করে? MHC2. এমএসসি ক্লাস 2 প্রোটিন তৈরি করে। ঠিক আছে, এটা জানলে হবে। ওকে, তাহলে পরবর্তী টপিকগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়াবো ইনশাল্লাহ। তাহলে আজকে দূর পর্যন্ত। এই যে নলেজটুকু পাইলা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের স্টুডেন্ট লাইফে আমরা জানতাম না, তোমরা কিন্তু জানতেছো এগুলো। এই রোল নাম্বার 2 রবনা, আজকে উপস্থিত এত কম কেন? 30 জন। Sir, present, sir. আচ্ছা, রোল নাম্বার 3 জান্নাতুল ফেরদৌস। Present, sir.